তাকদীর কাগজে লেখা গল্প নয়, সময়ের কলমে আঁকা এক চুক্তি, যা বদলাতে চাইলেও নিজের চোখেই সেটা পড়তে হয়। পালালে ছায়ার মতো পিছনে, আর মেনে নিলে শিকল খুলে আকাশ দেখায়। জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার। আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে, তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায়। এই আরে কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? কি সমস্যা কি আপনার? কি করছেন আপনি? আরে প্রবলেমটা কি আপনার? আরে কিছু বলছেন না কেন? মাথা ঠিক আছে আপনার? কি করছেন আপনি? পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? নাও, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ভ্যাম্পায়ার নাকি আমি? ডোন্ট ওয়ারি, রক্ত খাবো না আপনার। এক সেকেন্ড, একটু পানি খেয়ে নিই। একে তো সুইসাইড করতে যাচ্ছিল, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখেন, আমি জানি না আপনি কি, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না। আর বলার মতো তেমন কেউ নেই আমার, না পরিবার না বন্ধু, শুধু আমি, আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল। কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই? আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, রাইট? আমি প্রেগনেন্ট, ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাব। আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান, আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না, শুধু চেয়ে থাকবে। আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যাবে। ওরা বলবে না তুই মরে যা, কিন্তু আমি বুঝে যাবো আমার মরে যাওয়াই উচিত। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে। না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না। ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে, রাইট? কোথায় সেই হারামজাদারা? কোথায় আপনার বয়ফ্রেন্ড? কোথায় সে? যদিও আমি এর বিপক্ষে, কিন্তু আপনি চাইলে তো। একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না। তার হৃদস্পন্দন, তার প্রাণ এখন আমার শরীরে। আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ? বুঝলাম। আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ, চেয়েছিলাম, কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো, কিন্তু আমার সন্তানের দিকে কেউ আঙুল তুললে আমি সহ্য করতে পারবো না। সবই বুঝলাম, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রায়শ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে, আর না আপনার জীবন দিয়ে। ইট ইজ হোয়াট ইট ইজ। জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান, কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে। না, আমি বাড়িতে যেতে পারবো না। বাড়িতে গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আর প্রবলেম নাই, বলে ফেলুন না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না মিথ্যে? আরে বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। সরি, আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি। আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি। আচ্ছা চলেন, আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এটুকু তো করাই যায়, বলেন? চলুন, আসেন, আর ভেবে লাভ নেই। কি কিছু বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে, তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে, আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না? থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে। জীবনকে আমিও খুঁজেছি, কখনো শহরের ব্যস্ত রাস্তায়, আবার কখনো প্রকৃতির এক নিঃশব্দ কল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। ইফ আই এম নট রং, আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নামডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে, ফালতু কথাকার। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন, আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে, তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতার সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। তা ভাই, তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন, বেশ ভালোই বাসতেন আমাকে।
তার কিছুদিন পর সেও চলে গেলেন, তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন। তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিং এর বিজনেস শুরু করি। সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। তারপর শখের বসে ফটোগ্রাফি, আরো কত কি। ও হ্যাঁ, আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে, আলহামদুলিল্লাহ। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, যদি না সেই সুখ তকদিরে লেখা থাকে। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলে গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাগ দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয় তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম, এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এতে তোমার জন্যই ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তোমার আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে কিন্তু কিচ্ছু নেই। আমি গুনগুনের কিছুই না, আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখন ও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ, ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। ও চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবুও আমি জানতাম সব শেষ। মামা নানুর তো সময় তখন পেরিয়ে গেছে। কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। ও ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। রাফিজের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারানাইসিও, এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়।